বৃষ্টির মাথাটা কাত হয়ে পড়ল রাতের কাঁধের উপর। বুকটা কেঁপে উঠল রাতের। জীবনে প্রথম এমন কোনো অনুভূতি। ডাকতে চেয়েও ডাকল না রাত। চক্ষু জোড়া স্থির হয়ে আছে, বৃষ্টির মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। খুবই মায়াবী লাগছে মুখটা। রাত বেশিক্ষণ তাকিয়ে রইল না ওই দিকে, কারণ যতবারই বৃষ্টিকে দেখে ততবারই অবাক হয় রাত। মেয়েদের প্রতি যথেষ্ট ঘৃণা থাকলেও বৃষ্টির প্রতি কেন সেই ঘৃণা কাজ করে না? অদ্ভুত মায়া মিশে আছে এই মুখটায়। এটা যেন মুখ নয়, কোনো স্পষ্ট মায়াজাল। পাশ থেকে স্নিগ্ধা বলে উঠে, রাত এভাবে তাকিয়ে থাকলে কিন্তু প্রেমে পড়ে যাবি। ধুর, বৃষ্টি এভাবে ঘুমিয়ে পড়ল সেটাই ভাবছি, অন্য কিছু না। স্নিগ্ধা এবার একটু বাঁকা হাসি দিয়ে বলে উঠে, কিছু কিছু দীর্ঘতম অসমাপ্ত প্রেমের ইতিহাসগুলো কিন্তু এখান থেকেই শুরু হয়। রাত আর কিছু বলল না, চুপচাপ বসে রইল সিটে। স্নিগ্ধার মুখটায় ভেসে উঠল একটা প্রসারিত হাসি। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই রাতের। রাত বৃষ্টির মাথাটা কাঁধ থেকে আলতো করে সরিয়ে দিতেই এক হাত জড়িয়ে নিল বৃষ্টি। এবার খুব আরাম করেই মাথা রাখল সে। রাতও চক্ষু বুজে হেলান দিয়ে আছে শীতের সাথে। পার হয়ে গেল বেশ কিছুটা সময়। বাস থামল একটা জায়গায়। রাফি ডাক দিল রাতকে। তারা নামার প্রস্তুতি নিচ্ছে। বৃষ্টি এখনো শুয়ে আছে রাতের কাঁধে। রাত আস্তে আস্তে দু একবার ডাক দিতেই উঠে গেল বৃষ্টি। ঘুম ভাঙতেই দেখে রাতের কাঁধে মাথা রেখে হাতটা জড়িয়ে ধরে আরামে ঘুমিয়েছিল পুরোটা রাস্তা। লজ্জায় রাতের দিকে তাকাতে পারছে না সে। ছি ছি, এভাবে কেউ ঘুমায়? ছোট্ট করে একটা সরি বলল বৃষ্টি। সরি, ঘুমিয়ে পড়েছিলাম তো তাই বুঝতে পারিনি। রাত একটু হাসি হাসি ভাব নিয়ে বলে, ইটস ওকে, এখন চলো। বৃষ্টির চোখে এখনো ঘুমের ভাব স্পষ্ট। ঘুমু ঘুমু চোখে বলে উঠে, আমরা কি চলে এসেছি? না, এখনো বাকি আছে কিছু পথ। ওহ। ব্যাগটা কাঁধে নিয়ে নিল রাত। বৃষ্টির ঘুম ভাঙলেও এখনো চোখে ঘুমু ঘুমু ভাব। মনে হচ্ছে 2 মিনিটের জন্য রেখে দিলে আবার ঘুমিয়ে পড়বে। বৃষ্টির হাতটা ধরে বাস থেকে নেমে এলো রাত। ঘুমু ঘুমু চোখে তাকিয়ে আছে তার আর রাতের এক হয়ে থাকা হাত দুটোর দিকে। বাস থেকে সবাই নেমে গেল দুবাইলের ঠিক আগের রাস্তায়। সেখানে পুলিশ ট্রেনিং সেন্টারের একটা সাইনবোর্ড দেখতে পেল। রাস্তার উল্টো পাশে কিছু সিএনজি দেখল তারা। যদিও বাস, সিএনজি এসবে চড়ার তেমন অভ্যেস নেই রাত বৃষ্টি কারোরই। তবুও ঘোরাঘুরির মুহূর্ত, মজা করাটাই সবার ঊর্ধ্বে। গাড়ি আনলে হয়তো এই ফিলটা আসতো না। রাফি গিয়ে 2টা সিএনজি রিজার্ভ নিল ওখান থেকে। মেয়েদের জন্য একটা, ছেলেদের জন্য একটা। সিএনজিতে থাকা অবস্থায় বৃষ্টিকে নিয়ে বরাবরই মজা নিল তার বান্ধবীরা। ইস, কেন যে ওভাবে ঘুমিয়ে পড়ল সে। স্নিগ্ধা বলে উঠে, দেখছিস, আমি বললাম না রাতও তোকে পছন্দ করে। না হলে এভাবে সারা রাস্তা পার করা তো দূরের কথা, অন্য কাউকে বসতেই দিত না তার সাথে। সকলের নানান কথায় লজ্জায় মুখ লাল হয়ে আসছে বৃষ্টির। 1520 মিনিটে একটা মিনি জার্নির পর চোখে পড়ল বিশাখা সাগর নামের একটা বিশাল সুন্দর দিঘির উপর। রাতের পাশাপাশি হাঁটছে বৃষ্টি। রাত বৃষ্টিকে বলল, এই দিঘিটা হলো বিশাখা সাগর? বৃষ্টি চোখ মুখ কুঁচকে উত্তর দিল, সাগর? সাগর নয়, এটার নামই বিশাখা সাগর। আর ওপাশে গাছগুলোর আড়ালেই রয়েছে মহেরা জমিদার বাড়ি। আমরা তো তাহলে এখন জমিদার বাড়ির সামনেই। হুম।
একটু এগিয়ে সবার জন্য টিকিট নিল ভেতরে প্রবেশ করতে। টিকিট কেটে রাফির পেছনে পেছনে ভিতরে ঢুকে গেল সবাই। সামনেই একটা বড় ভবন চোখে পড়ল তাদের। রাত বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, এটা হলো বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার। এটা হলো প্রশিক্ষণরত পুলিশ সদস্যদের আবাসিক ইউনিট। গেট দিয়ে ভেতরে প্রবেশ করে আশেপাশের ভবনগুলোও দেখে নিল তারা। সেখানে অনেকগুলো বড় বাড়ি দেখতে পেল তারা। এক একটা বাড়ির এক এক নাম। কালীচরণ লজ, চৌধুরী লজ, তার পাশে মেহমান খানা, আনন্দ লজ, মহারাজা লজ। বৃষ্টি সেগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছে রাতের পাশেই। হঠাৎ পা মচকে পড়ে যেতেই রাত ধরে ফেলল তাকে। রাতের এক হাত দিয়ে বৃষ্টির হাত ধরে আছে, অপর হাত বৃষ্টির কোমরে। চেয়ে আছে একে অপরের দিকে। লজ্জায় চোখ নামিয়ে ফেলল বৃষ্টি। রাত বলে উঠে, একটু দেখে চলতে পারো না? একটু হলেই তো পড়ে যাচ্ছিল। তুমি আছে না, তুমি থাকতে আমার কিচ্ছু হবে না। উত্তর শুনে আর কিছু বলল না রাত। বৃষ্টিকে ছেড়ে হাঁটা শুরু করল সে। দুপুর হয়ে এলো। বাড়িগুলোর পেছনে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা। আর একটু এগিয়ে দেখল একটা পুকুর। ওটার পার ধরে একটু সামনে এগুলেই দেখলে পেল পিকনিক স্পট। ওখানে আছে নাস্তা ও বিশ্রামের জন্য মনোরম ব্যবস্থা। ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিল তারা। তারপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়ল তারা চারপাশটা দেখতে। রাত ও বৃষ্টি খেয়াল করল তাদেরকে সবাই আলাদা আলাদা রাখছে। বৃষ্টি রাতকে বলে উঠল, ওরা তো আমাদের কোনো পাত্তাই দিচ্ছে না। চলো আমরা চারপাশটা দুজন মিলে ঘুরে দেখি। রাতও সম্মতি জানাল। বিকেল বেলা। রাত ও বৃষ্টি হাঁটছে রাফিদের থেকে একটু দূরে দূরে। একটা একটা জিনিসের সাথে বৃষ্টিকে পরিচয় করিয়ে দিচ্ছে রাত। এটা দেখছ বৃষ্টি, এটা হলো আনন্দ লজ। এই আনন্দ লজটাই হলো এই পুরো জমিদার বাড়ির মূল আকর্ষণ। এই ভবন স্থাপত্যের অনন্য বিষয়টা হচ্ছে এর কারুকাজে একই সাথে প্রাচ্য ও পশ্চিমের স্থাপত্য শৈলীর কম্বিনেশন পাওয়া যায়। আর বর্তমানে এটা পুলিশের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওহ আচ্ছা। রাত বকবক করে যাচ্ছে আর বৃষ্টির দৃষ্ট রাতের ঠোঁটের দিকে। রাতের বলা কথার দিকে কোনো হুঁশ নেই তার। সে চেয়ে আছে বারবার নড়ে উঠা রাতের ঠোঁটগুলোর দিকে। রাতের সাথে পাশাপাশি হাঁটছে, অন্যরকম ভালো লাগা কাজ করছে তার মাঝে। সে যে রাতের সাথে এভাবে অনেকটা পথ পাড়ি দিতে চায়, তাকিয়ে থাকতে চায় রাতের বক বক করা ঠোঁটগুলোর দিকে। রাত আর চোখে তাকালো তার দিকে। দেখে বৃষ্টি তার দিকে তাকিয়ে আছে। রাত বলে উঠে, তুমি কি আমার কথাগুলো শুনছ? তুমি আমার পাশাপাশি হাঁটছ, আমার সাথে একাকী সময় কাটাচ্ছ, খুব ভালোই লাগছে আমার। তোমার সাথে কাটানো মুহূর্তটায় আমি অন্য কোনো সৌন্দর্য উপভোগ করতে চাই না। হায় রে, কার সাথে এতক্ষণ বকবক করছি আমি? তুমি বলতে থাকো, আমার খুব ভালোই লাগছে। আবার হাঁটা শুরু করল রাত। একটু এগুতেই রাত বলল, এটা হলো মহারাজা লজ। সৌন্দর্য কম নয় এটাও। দেখো চারপাশে অসাধারণ কারুকাজ। এই অসাধারণ কারুকাজে ঘেরা মহারাজা লজে ৫,০০০ টাকার বিনিময়ে এক রাত থাকার ব্যবস্থা আছে। হঠাৎ বৃষ্টির খেয়াল হয় স্নিগ্ধার বলা সেই কথায়। তাকে আর রাতকে এখানে রেখেই তারা সিলেটের উদ্দেশ্যে চলে যাবে। সেই সুবাদে রাতে থাকার জন্য এই মহারাজা লজটাই বেছে নিল সে। যদিও রাতের প্রতি যথেষ্ট বিশ্বাস আছে তার। বৃষ্টি এখন চাইছে রাতকে ব্যস্ত রাখতে। তাই সে আবার জিজ্ঞেস করে উঠে, আচ্ছা, এই জমিদার বাড়ির ইতিহাসটা কিভাবে শুরু হয়? রাত বলতে শুরু করল,
এই প্রাচীন জমিদার বাড়িটার ইতিহাসটা শুরু হয়েছিল 1890 সাল থেকে। কালীচরণ শাহ ও আনন্দ শাহ নামের দুই ভাই ছিল, যাদের ছিল কলকাতায় লবণ ও ডালের ব্যবসা। আর ওসবের চাহিদাটাও বেশি ছিল, তাই খুব তাড়াতাড়ি এতদূর এগিয়ে গেল তারা। কলকাতা থেকে এখানে চলে আসে ও বিশাল এই জায়গার উপর এই জমিদার বাড়িটা স্থাপন করে। আর এখানে যে জমিদার বাড়িগুলো আছে এগুলো তখনকার নিদর্শন। তারা জমিদার বাড়িটি নির্মাণ করার পর এই এলাকাবাসীর সাথে বিভিন্নভাবে দাদন নামক একটা প্রথা আছে ওটা খাটানোর চেষ্টা করে এবং অনেক উন্নতি সাধন করে। অর্থাৎ তারা জমিদার হিসেবে অনেক জনকল্যাণ কাজ করেছেন। আর এই সুন্দর জমিদার বাড়িটি যে আমরা দেখতে পাচ্ছি এর পিছনেও একটা কলঙ্কিত ইতিহাস রয়েছে। বৃষ্টি অবাক হয়ে জিজ্ঞেস করে, কি সেটা? 1971 সালের মে মাসে পাকিস্তানি হানাদার বাহিনীরা এখানে এসে কুলবধূযোগ মায়া রায় নামে একজন ছিলেন, তাকে সহ এখানে 5 জন গ্রামবাসীকে চৌধুরী লজের পেছনে নিয়ে গুলি করে হত্যা করে। তারপর এখানে যে জমিদাররা ছিল তারা রাগে ও কষ্টে এদেশ ছেড়ে চলে যায়। কোনো সুন্দর জিনিসের পিছনেও একটা কলঙ্কিত ইতিহাস থাকে, আর আমরা সেই সৌন্দর্যটা উপভোগ করি, কিন্তু এই ইতিহাসগুলো পর্যালোচনা করি না। বাহ, তুমি দেখি এখানকার সবকিছুর সাথেই পরিচিত। কবার এসেছিলে এখানে? ক্লাস 8-এ থাকতে একবার এসেছিলাম বাবা। আর না, কেউ না, বাবার সাথেই এসেছিলাম আমি। আর সাথে কেউ থাকলেও তার নামটা আমি মুখেও আনতে চাইছি না। তার উপর তোমার কিসের এমন অভিযোগ? বলবো কোনো একদিন। বৃষ্টি গুনগুন করে বলে উঠে, একদিন তো আমি তোমার সব কিছুই জানবো আর তুমি আমার সব জানবে। কিন্তু সেই দিনটা আসবে কবে? রাত রহস্যজনকভাবে তাকিয়ে বলে, কিছু বললে? না। বৃষ্টির সাথে হাঁটতে হাঁটতে চারপাশটা ঘুরতে ঘুরতে অনেকটা সময় পার হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে রাফিদের কাউকে দেখতে পারল না রাত। যেহেতু 2 দিনের জন্য এসেছে তাহলে রাতে এখানেই থাকবে সবাই। আশেপাশেই আছে হয়তো। বৃষ্টি বুঝতে পারল তারা কৌশল করেই আলাদা হয়ে গেছে তাদের থেকে। তবুও চুপচাপ রাতের পেছনে পেছনে তাদেরকে খুঁজতে লাগল সেও। না, কোথাও পেল না তাদের। একে একে সকলের মোবাইলে ফোন দিল রাত। কে ওই ফোন ধরছে না। অস্থির হয়ে পড়ল রাত, বারবার ফোন দিচ্ছে কিন্তু কে ওই ফোন ধরছে না। খুঁজতে খুঁজতে প্রায় সন্ধ্যা পেরিয়ে গেল। রাত বুঝতে পারল তারা এখানে নেই। রাফিরা হয়তো চলে গেছে, কিন্তু কেন এমনটা করল কিছুই বুঝতে পারছি না। পাশ থেকে বৃষ্টি বলে উঠে, তাহলে এখন কি হবে? আর কি হবে, আমরাও চলো বাড়ির উদ্দেশ্যে। আমি যাব না। তাহলে কি এখানেই একা একা থাকবে? আমি বাসা থেকে বলে এসেছি 2 দিন থাকব। তাই আমি 2 দিন আগে কিছুতেই বাড়ি ফিরছি না। আর মাথাটাও কেমন ঝিম ঝিম করছে। রাত খেয়াল করল আকাশটাও বিষণ্ণ হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এখন বের হলে একটা নাজেহাল অবস্থা হবে। বৃষ্টিকে উদ্দেশ্য করে বলে উঠে, আমার উপর বিশ্বাস আছে? হুম। উত্তরটা খুব শান্তভাবেই দিয়ে দিল বৃষ্টি। যেন রাতের সাথে সে একই সাথে আরও অনেকটা রাত পার করে এসেছে সে। রাত বৃষ্টিকে নিয়ে চলে গেল সেখান থেকে মহারাজা লজের রুম বুক নিতে 1 রাতের জন্য। আপনাদের পরিচয়? বৃষ্টি চুপ করে থাকলেও রাত খুব স্বাভাবিকভাবেই উত্তর দেয়, আমরা স্বামী স্ত্রী। হা করে রাতের দিকে চেয়ে রইল বৃষ্টি। মুখেও লজ্জার ছাপ স্পষ্ট। থাকার জন্য একটা ঘর নিয়ে সেখানে চলে গেল তারা। হাঁটতে হাঁটতে রাত বলে উঠে, তুমি এখন ভাবছ দুজনের জন্য আমরা কেন একটা ঘর নিলাম?
ধরো তুমি যদি অন্য ঘরে থাকো তাহলে ব্যাপারটা রিস্কি হয়ে যায় না? এখানে অনেক মানুষই আছে, আর তুমি এখানে নতুন নতুন মেয়ে হয়ে একা একটা ঘরে থাকাটা কিন্তু রিস্ক, তুমি বুঝতেই পারছে। আর আমার জন্য চিন্তা করো না, এক ঘরে থাকলেও একসাথে থাকব না, কোনো রকম রাতটা কাটিয়ে দিতে পারবো আমি মোটেও ওসব নিয়ে ভাবছি না। আর তুমি থাকতে আমার কিচ্ছু হবে না আমি জানি। ভয় হচ্ছে না? না। কেন? তুমি আছো যে। আমাকে ভয় হচ্ছে না? বিশ্বাস আছে। আমি কিন্তু খারাপও হতে পারি। যদি তাই হয় তাহলে ভেবে নিব আমি মানুষ চিনতে ভুল করেছি। থাকার ঘরটা খুবই পরিপাটি, সুন্দরতার কমতি খুঁজতে গেলে ভুল হবে। যা যা দরকার সবই আছে এখানে। সত্যি রাজপ্রসাদের প্রতিটা ঘরই থাকে রাজকীয় ভাব। রাত তখন 9টা, ছাদটা ঘুরে ঘুরে দেখছে দুজন। গুড় গুড় করছে আকাশটা, মনে হচ্ছে এক্ষুনি বর্ষণ শুরু হবে। রাত কয়েকবার চলে যেতে বললেও গেল না বৃষ্টি। একটু পরই শুরু হয়ে গেল বর্ষণ। বৃষ্টির মাঝে হাত দুটি মেলে নেচে বেড়াচ্ছে বৃষ্টি। বাচ্চামতে মেতে উঠেছে সে। রাত মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে বাচ্চামতে মেতে উঠে সেই বৃষ্টির দিকে। বৃষ্টি হাত বাড়িয়ে ডাক দেয় রাতকে, দাঁড়িয়ে থেকো না রাত, উপভোগ করো এই মুহূর্তটা, সার্থক করে দাও আজকের এই বৃষ্টি। চলো একসাথে ভিজি, দুজনের জন্যই হয়ে উঠুক এটা একটা বৃষ্টি ভেজা রাত। রাত তখন 9টা, ছাদে ঘুরে ঘুরে দেখছে আশপাশটা, দেখছে দুজন। আকাশটাও গুড় গুড় করে উঠছে মাঝে মাঝে। মনে হচ্ছে এক্ষুনি বুঝি বর্ষণ শুরু হয়ে যাবে। আকাশের অবস্থা দেখে রাত কয়েকবার নিচে চলে যেতে বললেও গেল না বৃষ্টি। এই বৃষ্টি পাগল মেয়েকে থামায় কে? মনটা যে ছটপট করছে বৃষ্টি ফোঁটাগুলো গায়ে মাখার জন্য। একটু পরই শুরু হলো হালকা ভারী বর্ষণ। হাত দুটি মেলে রেখে প্রতিটি ফোঁটার তালে তালে নেচে উঠছে বৃষ্টিও। বাচ্চামতে মেতে উঠেছে সে। রাত মুগ্ধ নয়ন স্থির হয়ে আছে বাচ্চামতে মেতে উঠা সেই বৃষ্টির দিকে। বৃষ্টি হাত বাড়িয়ে ডাক দিল রাতকে, দাঁড়িয়ে থেকো না রাত, উপভোগ করো মুহূর্তটা, সার্থক করো আজকের এই প্রতিটি বৃষ্টি ফোঁটা। চলো না আজ একটু একসাথে ভিজি, দুজনের জন্যই হয়ে উঠুক এটা একটা বৃষ্টি ভেজা রাত। বলেই একটা প্রসারিত হাসি দিয়ে হাত মেলে ঘুরতে লাগল সে। রাতও স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেখানে। অজানা এক ভালো লাগা কাজ করছে তার মাঝে। তার জীবনের প্রতিটা মুহূর্তেই যদি এমন তৃপ্তি মিশে থাকত, কতই না ভালো হতো। কিছুক্ষণ কেটে গেল ওইভাবে। রাতের হঠাৎ খেয়াল হলো সবেমাত্র বর্ষাকাল শুরু হচ্ছে। নতুন বৃষ্টি এগুলো, বেশিক্ষণ ভিজলে নির্ঘাত জ্বর উঠবে। রাত কয়েকবার ডাক দিল বৃষ্টিকে, বৃষ্টি আর ভিজো না, শরীর খারাপ করবে পড়ে, চলে আসো, খারাপ করলে করুক তুমি আছো না। রাত আবারও কয়েকবার ডাক দিল বৃষ্টিকে, কিন্তু তার একটাই কথা, সে নিচে যাবে না। আজ এই বৃষ্টি ফোঁটার মাঝে হারিয়ে ফেলতে চায় নিজেকে। রাত এবার আর কিছু না বলে বৃষ্টির কাছে গিয়ে আচমকাই কোলে তুলে নিল তাকে। রাতের হঠাৎ এমন আচরণে অবাক হল বৃষ্টি। পড়ে যাওয়ার ভয় রাতে গলাটা দুহাতে জড়িয়ে উড়ে আছে সে। চেয়ে আছে রাতের মুখের দিকে। বৃষ্টিকে কোলে নিয়ে সোজা নিচে চলে এলো রাত। ফ্রেশ হতে গেলেই খেয়াল করে তার নিয়ে আসা জামা কাপড় সব স্নিগ্ধার ব্যাগে। বয়ে বেড়ানোর অলসতায় নিজে কোনো ব্যাগ আনেনি, স্নিগ্ধার ব্যাগেই নিয়ে নিয়েছে। ফ্রেশ না হয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি। রাতকে ডাক দিল সে, বলছি কি
আমার জামা কাপড় তো সব স্নিগ্ধার কাছে, আর ওরা তো চলে গেছে। এখন কি করব? ভালোই হয়েছে, এখন এই ভেজা কাপড় নিয়ে রাত পার করতে হবে। বারবার বলেছিলাম না ভিজতে, শুনলে না আমার কথা। এখন থাকো এই ভেজা কাপড় গায়ে নিয়ে। প্লিজ কিছু একটা করো, এভাবে কি থাকা যায়? এই ভারী বৃষ্টিতে এখন বাইরে যাওয়া সম্ভব না যে তোমার জন্য জামা কাপড় কিনে আনব। আর ধীরে ধীরে বর্ষণ বেড়েও চলছে। তাহলে কি এভাবেই থাকতে হবে? তো আর কি করবে? ওখান থেকে চলে গেল রাত। ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি। ইস, কেন যে ভিজার শখ উঠল কে জানে। কিছুক্ষণ পর রাত একটা টি শার্ট আর ট্রাউজার এনে এগিয়ে দিল বৃষ্টির দিকে। ঘুমানোর জন্য ট্রাউজার ও টি শার্ট সবসময় থাকে তার কাছে। এই নাও, আপাতত এগুলো দিয়েই কাজ চালাও। চট করেই রাতের হাত থেকে ওগুলো নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে বৃষ্টি। চেঞ্জ হয়ে রাতের সামনে এসে দাঁড়ায় সে। আমাকে কেমন লাগছে? রাত তাকিয়ে আছে বৃষ্টির দিকে। সাদা টি শার্ট ও কালো ট্রাউজারে ভালোভাবেই মানিয়ে নিয়েছে বৃষ্টিকে। বিরক্তি নিয়ে বৃষ্টি আবার বলে উঠে, বলো না কেমন লাগছে আমাকে? ভালো। শুধু কি ভালো, সুন্দর লাগছে না? তোমাকে খুব সুন্দর লাগছে, এবার হসপি। জানো, এই কথাটা আমি অনেকের মুখ থেকেও শুনেছি যে আমি অনেক সুন্দর, কিন্তু তোমার মুখ থেকে শোনার মাঝে যেই তৃপ্তি রয়েছে তা আমি আর কখনো পাইনি। কারো কথায় এমন অনুভূতি আমার মনকে কখনো স্পর্শ করতে পারেনি। তোমার মুখে শোনা প্রতিটি কথাই আমাকে হারিয়ে দেয় এক ভিন্ন অনুভূতিতে, যে অনুভূতির সাগরে আমি হাজারো বছর ভাসতে চাই। রাত ভালোভাবেই বুঝতে পারছে বৃষ্টির কথার ধরন, তবুও কিছু বলল না। খেয়াল করল বৃষ্টির স্নিগ্ধ চুলের মাঝ থেকে একটু একটু করে পানি পড়ে টি শার্টটা শিরিলের সাথে মিশে যাচ্ছে তার। রাত চোখ ফিরিয়ে নিল। ব্যাগ থেকে একটা হালকা জ্যাকেট বের করে বৃষ্টির দিকে এগিয়ে ধরল। এটা পরে নাও। কেন? ঠিক আছি তো আমি। না, ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। পরে নাও এটা। আচ্ছা দাও, যখন ঠান্ডা লাগবে তখন পরে নিব। ঠান্ডার জন্য দিচ্ছি না আমি। তো কি জন্য পরব? তুমি বুঝতে পারছো না? না, সত্যিই বুঝতে পারছো না? আরে বাবা, বললে তো বুঝতে পারবো। তুমি কি সত্যি বুঝতে পারছো না, নাকি আমার মুখ থেকে শুনতে চাইছে বুঝতেছি না? কিন্তু আমি বললে তুমি লজ্জা পাবে। বৃষ্টি এবার বুঝতে পারলেও একটু ঢং করে বলে উঠে, তুমি তো নিশ্চয়ই আমার উপকারী করতে চাইছো, তাই না? তো লজ্জা পাবো কেন? কারণ তোমাকে অনেক হট লাগছে। এটা পরে নাও, তাতে লজ্জা নিবারণের সাথে এই বৃষ্টির মাঝে ঠান্ডা ভাবটাও গায়ে লাগবে না। লজ্জায় মাথাটা নিচু করে ফেলল বৃষ্টি। ছি, এভাবে কেউ বলে? ধুর, ভুলটা আমারই হয়েছে, কোনো যে ওর মুখে মুখে প্রশ্ন করতে গেলাম। ভাবতে ভাবতেই জ্যাকেটটা গায়ে নিয়ে নেয় বৃষ্টি। রাত বলে উঠে, তুমি এখানেই থাকো, আমি ডিনারের ব্যবস্থা করছি। মাথাটা নিচু করেই জবাব দেয় বৃষ্টি। আচ্ছা। রাত চলে গেল। বৃষ্টি বসে বসে অপেক্ষা করতে থাকে তার জন্য। কিছুক্ষণ পর ফিরে আসে রাত। বৃষ্টি খেয়াল করল রাতের চুল থেকে পানি গড়িয়ে পড়ছে নিচের দিকে। রাতের কাছে এগিয়ে গিয়ে বলে উঠে, সোজা হয়ে দাঁড়াও। বলেই টাওয়াল দিয়ে রাতের মাথাটা মুছতে থাকে বৃষ্টি। রাত দাঁড়িয়ে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। মনে হচ্ছে গভীর একটা সম্পর্ক তাদের। আর বৃষ্টি অধিকার খাটাচ্ছে রাতের উপর। খাবার খাচ্ছে দুজন। খাবার সামনে নিয়ে বসে আছে বৃষ্টি। আমি নিজের হাত দিয়ে খেতে পারি না।
বৃষ্টির হঠাৎ এমন কথায় ভ্রু কুঁচকে বৃষ্টির দিকে তামায় রাত। শান্তভাবে বলে উঠে, তাহলে দুপুরে খেলে কি করে? তখন খুব কষ্টে একটু খেয়েছিলাম। খেতে পারিনি তখন। তাহলে বাসায় ও কি কষ্ট করে একটু খানি খাও? তখন তো মা খাইয়ে দেয়। তাহলে আর কি করার, কষ্ট করে হলেও যতটুকু পরো খাও। খাইয়ে দাও না, খুব ক্ষুধা লেগেছে আমার। রাত এবার বৃষ্টিকে খাইয়ে দিতে দিতে বলল, যে তোমার স্বামী হবে সে বেচারার কপাল পুড়বে। কেন? এই যে সারাক্ষণ জ্বালিয়ে মারবা তাকে, সহ্য করতে পারবে না? মানে? মানে বলতে চাইছি, সে কি সহ্য করতে পারবে না এই জ্বালাতন? সেটা তখন তাকে জিজ্ঞেস করে জেনে নিব। দেখা যাবে। খাওয়া শেষে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে কাটিয়ে দিল দুজন। বাইরে বৃষ্টি ফোঁটার আওয়াজ ভালোভাবেই কানে আসছে দুজনের। রাত বাইরে তাকিয়েই বলে উঠে, যাও ঘুমিয়ে পড়ো। আর তুমি? আমার এমনিতেও ৩টার আগে ঘুম আসে না। আর কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আমি ঘুমিয়ে গেলে তুমি কি করবে? ফোনে ও গিটার নিয়েই কখনো কখনো নির্ঘুমে রাত্রি পার হয়ে যায়। তাছাড়া এখানে ভালোই লাগছে। তুমি যাও ঘুমাও। আর শুনো, ভয় পেও না, আমি আছি। গভীর ঘুমে আচ্ছন্ন তখন বৃষ্টি। হারিয়ে আছে স্বপ্ন রাজ্যে। চারদিকটা ফুলে ফুলে ভরা। সেই ফুলের মাতাল করা গ্রান। চারদিকটাই উড়ে বেড়াচ্ছে অসংখ্য রঙিন প্রজাপতি। মাঝখান দিয়ে বয়ে গেছে লম্বা একটি পথ, যা কত দূর তা খালি চোখে দেখা যাচ্ছে না। মনে হয় শেষ হওয়ার মতো পথ নয় এটি। রাতের হাত ধরে বৃষ্টি যত সামনে এগুচ্ছে তত সৌন্দর্য বেড়ে যাচ্ছে। রাতের এক হাত জড়িয়ে সেই পথে হেঁটে বেড়াচ্ছে বৃষ্টি। হঠাৎ সামনে এসে দাঁড়ালো বৃষ্টির মামাতো ভাই সাজিদ, যে বৃষ্টিকে ছোটবেলা থেকেই পছন্দ করে। সাজিদের হাতে বড় একটা ধারালো ছুরি। সাজিদ কিছু না বলেই সেই ছুরি দিয়ে টানা কয়েকটা আঘাত করে ফেলল রাতকে। রাতের শরীরের রক্তে সেই জায়গাটা ভেসে যাচ্ছে। একসময় সেই জায়গাটা নদী হয়ে গেল রাতের রক্তে। তার উপর একটা নৌকা ভেসে বেড়াচ্ছে। সাজিদ বৃষ্টিকে নিয়ে সেই নৌকায় উঠে বসল। সাজিদ সেই নৌকা নিয়ে বৃষ্টিকে নিয়ে চলে যাচ্ছে। রাত এক হাত বাড়িয়ে আছে বৃষ্টির দিকে। ধীরে ধীরে সে ডুবে গেল সেই রক্তের সাগরে। রাত রাত বলে জোরে জোরে চিৎকার দিচ্ছে বৃষ্টি। কিন্তু সেই চিৎকারের আওয়াজ সাজিদের কান অবধি পৌঁছাচ্ছে না। একসময় রাতকে আর দেখা যাচ্ছে না। রক্তের নিচে ডুবে গেছে সে। আর সেই রক্তের উপর দিয়ে সাজিদ নৌকায় করে বাড়ি নিয়ে যাচ্ছে বৃষ্টিকে। হঠাৎ রাত বলে চিৎকার দিয়ে বিছানায় বসে পড়ল বৃষ্টি। প্রায় ৩টা ছুঁই ছুঁই। রাত তখন বারান্দায় বসে বৃষ্টির দেওয়া সেই গিটারটা বাজাচ্ছিল। যেখানেই যায় সেই গিটারটা সাথে থাকে তার। হঠাৎ বৃষ্টির এমন চিৎকার শুনে ছুটে এলো রাত। রাতকে দেখেই দৌড়ে তাকে জড়িয়ে ধরল বৃষ্টি। তোমার কিছু হয়নি তো রাত? তুমি ঠিক আছো তো? আমি তোমাকে হারাতে চাই না। বলো না, আমায় রেখে কোনোদিক কোথাও যাবে না তুমি। বলো না। রাত দেখল বৃষ্টির শরীরটা থর থর করে কাঁপছে। মুখেও ভয় স্পষ্ট, গলায়ও ভয়ের আতঙ্ক। ভয় কথা বের হচ্ছে না মুখ দিয়ে। রাত বুঝতে পারল বৃষ্টি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে, তাই এভাবে ভয় কাঁপছে। বৃষ্টিকে শান্ত করার চেষ্টা করছে রাত। এই তো আমার কিচ্ছু হয়নি। তুমি স্বপ্ন দেখছ। এই তো আমি চোখ খুলে তাকিয়ে দেখো।
বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বলে উঠে, না, এটা স্বপ্ন নয়। বাবার অনেক ক্ষমতা, সে পারে না এমন কোনো কাজ নেই। সাজিদও খুব খারাপ। আমি চোখ খুলব না। চোখ খুললেই তুমি হারিয়ে যাবে। চোখ খুলে একবার দেখোই না আমি তোমার কাছেই আছি। হারিয়ে যাব না। ভয় পেওয়া চোখ খুলে দেখো একবার। বৃষ্টি মিট মিট করে চোখ খুলে তাকালো রাতের দিকে। দেখে সে রাতের বুকে মুখ গুজে আছে। রাত আস্তে করে বলে উঠে, রিল্যাক্স। তুমি যেই জন্যই ভয় পাও না কেন, এটা শুধুই স্বপ্ন ছাড়া আর কিছু নয়। তুমি বারান্দায় থেকো না, আমার পাশেই বসে থাকো, যেন আমি বুঝতে পারি তুমি আমার পাশে আছো। ওকে ওকে, এখন ঘুমাও, ভয় দূর করো। আমি তোমার পাশেই আছি। বৃষ্টিকে শুইয়ে দিয়ে তার পাশেই বসে আছে রাত। শরীরটা জমে ঠান্ডা হয়ে আছে বৃষ্টির। মাথায় হাত বুলিয়ে ভয় কাটানোর চেষ্টা করছে রাত। বৃষ্টির মাথায় হাত বুলাতে কখন যে নিজেও ঘুমিয়ে পড়ল তা খেয়াল করেনি রাত। সকালে ঘুম ভাঙতেই শরীরে কিছু উষ্ণ তাপ অনুভব করল রাত। কারো গরম নিঃশ্বাসটা বরাবরই তার বুকে এসে পড়ছে। ভালোভাবেই চোখ খুলতেই দেখে বৃষ্টি তাকে জড়িয়ে শুয়ে আছে। এখনো ঘুম ভাঙেনি মেয়েটার। বুক থেকে আলতো করে সরিয়ে দিয়ে বিছানা থেকে নেমে গেল রাত। নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল বৃষ্টির মুখের দিকে। গভীর একটা মায়া কাজ করছে ওই মুখে। একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে সে। সকালের সূর্যটা উঠে কিরণ ছড়িয়ে দিচ্ছে প্রকৃতিতে। বৃষ্টিতে ভেজা পাতাগুলো ঝিক ঝিক করছে সেই আলোয়। যেন সবকিছু ধুয়ে মুছে হয়ে উঠল একটি রঙিন সকাল। ফ্রেশ হয়ে বৃষ্টির পাশে বসল সে। বৃষ্টিকে কয়েকবার ডাক দিল রাত। বৃষ্টি ঘুমু ঘুমু চোখে বলে উঠে, যা তুই, আমি আসছি। ডিস্টার্ব করিস না, একটু ঘুমুতে দে। রাত মুচকি হাসি দিয়ে বলে উঠল, আর ঘুমুতে হবে না, দিন হয়ে গেছে, এখন উঠো। হঠাৎ বৃষ্টির খেয়াল হলো এটা তো রাত। হৃদ মনে করে তুই তুই করে বলে ফেলল সে। বৃষ্টিও ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিল দুজন। কাপড় চোপড় ঘুচাচ্ছে রাত। পাশ থেকে বৃষ্টি বলে উঠে, কোথায় যাচ্ছ? কেন বাড়ি ফিরতে হবে না? একটা অনুরোধ করি। কি? গতকাল থেকে এখন পর্যন্ত সময়টা আমার জীবনে বেস্ট সময় ছিল, তুমি পাশে ছিলে বলে। আর বাসা থেকে দিনের কথা বলে বেরিয়েছি। আরও একদিন বাকি আছে। চলে গেলেই তো সব আগের মতো হয়ে যাবে। প্লিজ আজকের দিনটাও আমি তোমার সাথে কাটাতে চাই। না করো না, প্লিজ প্লিজ। ফ্রেশ হয়ে নাস্তা সেরে নিল দুজন। রাত জামা কাপড়গুলো ব্যাগে নিচ্ছে একে একে। পাশ থেকে বৃষ্টি বলে উঠে, জামা কাপড় ঘুচিয়ে কোথায় যাচ্ছ? কেন বাড়ি যেতে হবে না? একটা অনুরোধ করি। কি? গতকাল থেকে এখন পর্যন্ত সময়টা আমার জীবনের বেস্ট সময় ছিল, তুমি পাশে ছিলে বলে। আর বাসা থেকে দুদিনের কথা বলে বেরিয়েছি। এখনো একদিন বাকি। চলে গেলেই তো সব আগের মতো হয়ে যাবে। আজকের দিনটাও আমি তোমার সাথে কাটাতে চাই। না করো না প্লিজ। অবশেষে বৃষ্টি করুণ আবদারের কাছে হেরে গেল রাতের চিন্তাধারা। রাত বাইরে গিয়ে কিছু জামা কাপড় কিনে আনল বৃষ্টির জন্য। রাত বৃষ্টিকে নিয়ে পার করে দিল আরও একদিন। যতই রাতের কাছে থাকছ ততই লোভের পাল্লা ভারী হচ্ছে বৃষ্টির। এটা লোভ নয়, এক প্রকার নেশা। রাতের সাথে থাকার নেশা। রাতের কাছেও এই দিনের জন্য মনে হয়নি বৃষ্টি তার অন্য কেউ। মনে হয়েছিল খুবই কাছের কেউ বৃষ্টি। বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে তারা। বৃষ্টির মুখ জুড়ে অভিমানের ছাপ। কেন রাত তাকে বাড়ি দিয়ে আসছে? আরেক দিনের জন্য নিজের পাশে রাখলে কি হয়?
রাত কেন বুঝে না? কেন তার কাছে থাকার জন্য নানান অজুহাত খুঁজি বুঝে না সে? তার কাছে থাকলে আমার পুরো পৃথিবীটাই আপন লাগে তা কি বুঝে না? চলে যাচ্ছে তারা, সারা রাস্তা চুপটি মেরে বসে আছে বৃষ্টি। পাশ থেকে রাত বলে উঠে, মন খারাপ? উহু, তাহলে চুপ করে আছো যে? এমনি ভালো লাগছে না। ভালো না লাগার কারণটা কি আমি? না। তাহলে? কিছু না, এমনি। আর কিছু বলল না রাত। বৃষ্টির নীরবতার ভাষাটা কিছুটা বুঝতে পারছে সে। বাসায় পৌঁছে গেল তারা। বৃষ্টিকে নামিয়ে দিয়ে বিদায় দিল রাত। বৃষ্টি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়েছিল রাতের দিকে। কিছুক্ষণ নীরবতায় কাটল তাদের মাঝে। মনে হচ্ছে মুখে নয়, চোখে চোখে কথা হচ্ছে তাদের। তারপর বিদায় নিয়ে ভিতরে চলে গেল বৃষ্টি। রাতও বিদায় দিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। কেমন একটা শূন্যতা অনুভব করছে রাতের। মনে হচ্ছে খুব কাছের কিছু একটার মাঝে আবার দূরত্ব বেড়ে গেল। বাসায় প্রবেশ করতেই সোফায় গা এলিয়ে দিল রাত। রুদ্র চৌধুরী তখন অফিসে। পলি চৌধুরীর চেঁচামেচি কানে আসছে রাতের। মনে হয় রাতকে নিয়ে খেপেছে সে। কিন্তু আসতে না আসতে কি এমন করে ফেলল যার জন্য পলি চৌধুরী এমন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল? পলি এগিয়ে এসে দুটো সিগারেটের প্যাকেট ছুঁড়ে দিল রাতের সামনে। এ কেমন অসভ্যতা রাত! এতদিন জানতাম বাইরে নেশা করতে, এখন দেখি ঘরের মাঝেও এসব হাবিজাবি। সাহস দিন দিন আকাশ ছুঁয়ে যাচ্ছে তোমার। কয়দিন পর তো আমাদের সামনে বসেই এসব শুরু করবে। পলির কথা শুনেও চুপচাপ বসে আছে রাত। সব সময় তর্ক করার মুড থাকে না মানুষের। ব্যাগ নিয়ে চুপচাপ নিজের রুমে চলে গেল সে। পলি চৌধুরীর মুখে এর চাইতেও বেশি কথা শুনত যখন সে আরো ছোট ছিল। কিন্তু এখন তো সে বড় হয়েছে, ভালো মন্দ বুঝার বয়স হয়েছে তার। তাও পলির এমন আচরণ, এটা নিয়ে মাঝে মাঝে অবাক হয় রাত। মাঝে মাঝে এসব কথার প্রতিবাদ করে উঠলেও সেটা তর্ক হয়ে যায়। আর সেই তর্ককে ন্যাশনাল নিউজ বানিয়ে পরিবেশন করে তার বাবার কাছে। মাঝে মাঝে রাতের ইচ্ছে হয় এসব ঝামেলা ছেড়ে অনেক দূরে চলে যেতে, যেখানে এসব কিছুই থাকবে না। রাতে চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে পলি চৌধুরী। পাশ থেকে কাজের মেয়েটা বলে উঠে, খালাম্মা, ভাইজান মাত্র বাসায় আসছে। এসব কথা তো পরেও কইতে পারতেন তাই না? আর ভাইজান এখন বড় হয়েছে, তার সাথে এভাবে আচর করাটা উচিত না। পলি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে শিওলির দিকে। তোর কাছ থেকে এখন সব শিখতে হবে আমার? ওকে কখন থেকে এসব নিয়ে পড়াবি বল? কাজের সাথে এক্সট্রা টিউশনির মাইনেও পাবি। না খালাম্মা, আমি ওইডা কই নাই। আর এইডা কইতে পারি আপনের শিক্ষা দীক্ষা কিছুটা থাকলেও জেনারেল নলেজের অভাব আছে আপনার। তোর তো দেখি খুব সাহস বেড়ে গেছে রে শিওলি। আমার মুখে মুখে কথা বলছিস, তাও আবার জ্ঞান নিয়ে। তোর আর এই বাসায় কাজ করতে হবে না। কাল থেকে তোর আর আসতে হবে না। আমিও আর আপনের কাজ করতে চাই না। সারাদিন কুত্তার মতো আচরণ করেন আমার লগে। যদিও আমরা কাজ করে নিজের পেট চালাই, কিন্তু আমাগো একটা সম্মান আছে, কারণ আমরাও মানুষ। হয়তো আপনাগো মতন এত বিশাল অট্টালিকা নাই, কিন্তু আমরা মানুষদের সম্মান করতে জানি। আমরা কাম করে খাই, ভিক্ষা করে খাই না। আর কারো কর্মকে ছোট করে দেখবেন না। তোদের মতো মেয়েদের দিন কাজে রাখলেই শরীরে পাখা গজিয়ে যায়। কাজ করতে না চাইলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, বের হ, গেট আউট ফ্রম মাই হাউস। চলে যামু আমি। থাকতে আসি নাই এইখানে। মাসের অর্ধেকের চেয়ে বেশি চলে গেছে,
আমার কামের টাকাটা দেন, আমি চলে যাচ্ছি। 1 টাকাও তুই পাবি না। আমার সাথে তর্ক করার সাহস হয় কি করে তোর? যে বের হ এখান থেকে। উপর থেকে সবকিছু দেখে যাচ্ছে রাত। সোজা বাবার রুমে গিয়ে আলমারি থেকে কিছু টাকা নিয়ে এসে শিউলির দিকে বাড়িয়ে দেয় রাত। এই নাও, এখানে পুরো 1 মাসের টাকা আছে। আর শুনো, যে তোমার কাজকে সম্মান করতে জানে না, তাকেও তোমার সম্মান করার দরকার নেই। যে তোমার সাথে কুকুরের মতো আচরণ করবে তাকে তুমিও ঘোড়ার মতো পিছ পা দিয়ে লাথি দিবে, অন্য কোথাও কাজ খুঁজে নিবে। এতেই তোমার সম্মানটা বেঁচে থাকবে। শিউলি টাকা নিয়ে চলে গেল আর পলি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আছে রাতের দিকে। সেদিকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে প্রস্থান করল রাত। বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে এখন গেম খেলছে হৃদ। পাশে এসে দাঁড়ায় বৃষ্টি। এই হৃদ, ধর আমার বিকাশ নাম্বারে 5000 টাকা পাঠিয়ে আয় তো। এত টাকা বিকাশ করে কি করবি তুই? মাঝে মাঝে ফোনে রিচার্জ দিতে হয়। এত কথা কলিস না তো, যা রিচার্জ দিয়ে আয়, আর এই 100 টাকায় তুই কিছু খেয়ে নিস। যা তো আপু, বিরক্ত করিস না। দেখছিস না গেম খেলছি, পরে দিব। এখন যা তুই, আর গেম খেলতে হবে না। দেখি ফোনটা আমাকে দে। বিরক্তি মনে বেরিয়ে পড়ল হৃদ। সন্ধ্যা অবধি বসে আছে বৃষ্টি, ফোনে টাকা আসার কোনো নামগন্ধও নেই। বৃষ্টি অপেক্ষায় আছে রাতের সাথে কথা বলতে। ফোনেও ব্যালেন্স নাই। এদিকে হৃদেরও কোনো খোঁজ নেই। সন্ধ্যার পর বাড়ি এলো হৃদ। বৃষ্টি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কিরে, কোথায় ছিলি এতক্ষণ? ওই তো আমার বন্ধু সামি আছে না, ওর সাথে ছিলাম। তো ফোনে টাকা আসেনি কেন? কিসের টাকা? তোকে যে বললাম বিকাশ রিচার্জ দিতে, সেই টাকা। কখন বললি? একটু আগে তো তুই বললি, এই নে ধর, তোর নাকি টাকা লাগবে, এগুলো রাখো। কি, তুই ফোনে টাকা দিসনি? তুই আমায় টাকা দিলি হাত খরচের জন্য, আর সেগুলো আমি তোর ফোনে ভরে দিব। মগের মুল্লুক নাকি? ফোনে পাঠাতে হবে না, তুই আমার টাকা দে আগে। নেই। নেই মানে? নেই মানে নেই। আমাদের স্কুলের মাঠে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, সেখানে 4000 দিয়ে একটা টিম দিয়ে এসেছি। আর সামির সাথে একটু ঘোরাফেরা করলাম, খেলাম, এই আর কি। 500 টাকার মতো আছে এখন। সেগুলো নিবি? আচ্ছা বাদ দে, এই 500 নিয়েও আর কি করবি, এগুলো না হয় আমার কাছেই থাক। বলেই নাচতে নাচতে উপরে চলে গেল হৃদ। বৃষ্টি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদের দিকে। জেনে শুনে শিয়ালের কাছে মুরগি জমা রাখল আজ। রাত তখন গভীর। ঘুম নেই বৃষ্টির চোখে। আর রাত তো এমনিতেও দেরি করে ঘুমায়। মনের মাঝে একটা শূন্যতা কাজ করছে দুজনেরই। গত 2 দিন একসাথে ছিল দুজন, আর আজ ভিন্ন জায়গায়। রাতের চোখে বারবার ভেসে উঠছিল বৃষ্টির ভয়ার্ত চেহারা নিয়ে তাকে জড়িয়ে ধরার মুহূর্তটা। ঘুম থেকে উঠে বৃষ্টিকে আলতে করে বুক থেকে সরানোর মুহূর্তটা। আজ আর কোনো কিছুতেই মন বসছে না রাতের। শুধু বৃষ্টির শূন্যতা অনুভব করে যাচ্ছে সে। আর ওপাশে ছটপট করছে বৃষ্টি। রাতকে না বলা কথাটা আর জমিরে রাখতে পারছে না বুকে। বারবার মুখ ফুটে বেরিয়ে আসতে চায়। রাত ফোন হাতে নিল। আজ বৃষ্টি একবারও ফোন করেনি। হয়তো তার ফোনেরই অপেক্ষা করছে। বৃষ্টিকে ফোন দিতে যাবে তখনই দেখে ওপাশ থেকে ফোন দিল বৃষ্টি। উত্তেজিত হয়ে ফোনটা রিসিভ করল রাত। কারো মুখে কোনো কথা নেই, শুনে চলছে একে অপরের নিঃশ্বাসের শব্দ। নীরবতা ভেঙে রাত বলে উঠে, কেমন আছো? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। কিছু বলছো না যে? কি বলবো?
তাহলে ফোন দিলে যে? তোমার ভয়েস শুনতে ইচ্ছে হচ্ছিল। ওহ, আর খেয়েছ? হুম। শিউলি চলে গেল তাই আজ পলি চৌধুরী রান্না করেছে সব, আর এত কিছুর পর ও সেই খাবার নামবে না রাতে গলা দিয়ে। তাই রেস্টুরেন্ট থেকেই খেয়ে এলো সে। সকালের ওই ব্যাপার আর এই ব্যাপার নিয়ে ভালোভাবেই নালিশ দিল পলি চৌধুরী। কিন্তু পলির কথায় কোনো কান দিল না রুদ্র। ইদানিং পলির থেকে দূরে দূরেই থাকছে রুদ্র। দিন দিন এত অভিযোগ তার সহ্যের বাইরে। অসহ্য। কিছুক্ষণ ফোনালাপ করে করে শুয়ে থাকল দুজনই। কারো চোখে ঘুম নেই কিন্তু মনে অদ্ভুত প্রশান্তি। রাফিরা তাদের ফেলে চলে যাওয়ার পর রাত ভেবেছিল তাদের পেলে আগে কোনো কথা ছাড়াই ইচ্ছেমতো ধোলাই করবে। কিন্তু চিন্তা ভাবনার ব্যতিক্রম ঘটল খুব সহজেই। মার দেওয়া ও থ্যাঙ্কস দেওয়ার মাঝামাঝি অবস্থায় আছে সে। যাই হোক, ভালোই হয়েছে। পরদিন কলেজ ছুটির পর মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে বৃষ্টি ও রাত। সবাই চলে গেছে এতক্ষণে। রাফিরা সবাই বসে আছে একটু দূরেই, কলেজ বারান্দায়। মাথার উপর দিয়ে বয়ে চলছে ভারী বর্ষণ। কাক ভেজা হয়ে যাচ্ছে দুজন। কিন্তু তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই বৃষ্টি। তার আজ দৃঢ় প্রতিজ্ঞা মনের কথাটা খুলে বলবে রাতকে। যাই হয়ে যাক না কেন আজ আর কোনো বাধা মানবে না সে। এক হাঁটু মাটিতে ফেলে বসে পড়ে বৃষ্টি তাকিয়ে আছে রাতের চোখের দিয়ে। রাতও যেন অধিক অপেক্ষায় রয়েছে বৃষ্টির মুখ থেকে সেই না বলা কথাটা শোনার জন্যে। প্রেম ভালোবাসাকে সবসময় ঘৃণা করা মানুষগুলো একসময় কাউকে খুব ভয়ঙ্করভাবে ভালোবেসে ফেলে। যেন এটা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। এক হাঁটু মাটিতে ফেলে বসে পড়ে বৃষ্টি তাকিয়ে আছে রাতের চোখের দিকে। রাতও যেন অধিক আগ্রহে তাকিয়ে আছে বৃষ্টির মুখ থেকে সেই না বলা কথাটা শোনার জন্য। প্রেম ভালোবাসাকে সবসময় ঘৃণা করা মানুষগুলো একসময় কাউকে খুব বাজেভাবে ভালোবেসে ফেলে। যেন এটা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিভাবে বলবে বুঝতে পারছে না বৃষ্টি। লাইফে প্রথম এমন কোনো সিচুয়েশন। তবুও বুকে সাহস নিয়ে বলে দিল মনের মাঝে জমিয়ে রাখা না বলা কথাটা। কলেজের সেই প্রথম দিন, যেদিন তুমি আমার হাতটা ধরে অনেকটা পথ নিয়ে এসেছিলে। তারপর থেকে হালকা কথা, তোমার সব অ্যাটিটিউড, সব মিলিয়ে মুগ্ধতায় তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছে এই অশান্ত হৃদয়ে। না বলা কথাটা বলার সাহস ছিল না বলে বন্ধুত্বের জায়গা নিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো আমি তোমায় কখনোই বন্ধুর চোখে দেখিনি, ভেবেছি এর চেয়ে বেশি কিছু। শত চেষ্টা করেও না বলা কথাটা বুকের মাঝে জমা করে রেখেছিলাম দিনের পর দিন। বলতে পারতাম না তোমাকে হারিয়ে ফেলার ভয়। সবাই তোমাকে যেমন রাত নামেই ডাকে তেমনি আমি তোমার অন্য একটা নামে ডাকি। সেই নামটাও যেমন অপ্রকাশিত ছিল, তেমনি করে অপ্রকাশিত ছিল আমার প্রতিটি ভালোবাসার বার্তা, যা হয়তো কখনো তোমার মন অবধি স্পর্শ করেনি। জানি না ভালোবাসার প্রতি তোমার কিসের এত অভিযোগ, আর তা জানতেও চাই না। বিশ্বাস করো আমার ভালোবাসায় কোনোদিন কোনো জটিলতা খুঁজে পাবে না তুমি। মনটা উজাড় করে ভালোবাসতে চাই তোমায়। সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। একসাথে বাঁচতে চাই দুজন। দুটি ভিন্ন দেহে একটাই অন্তর গড়ে তুলতে চাই আমি। দুটি হাত এক করে তোমার সাথে হাঁটতে চাই কোনো এক অপুরন্ত পথ। আই লাভ ইউ রাত। সারাটা জীবন নিজের করে ভালোবাসতে চাই তোমায়। ডু ইউ লাভ মি? চোখের কোনো পানি চলে এলো রাতের। কারো ভালোবাসা ছাড়া একাই বড় হতে হয়েছিল তাকে। কখনো পায়নি কারো ভালোবাসা। আজ হঠাৎ একম করুণ কণ্ঠে কারো মুখে ভালোবাসার কথাটা শুনে অশ্রুমালা আটকে রাখতে পারছে না সে। কিন্তু সেই চাপা কান্নাও বৃষ্টি পানির সাথে ধুয়ে মুছে মাটিয়ে মিশে যাচ্ছে।
বৃষ্টি মুখে হাসি টেনে মাথাটা একটু নেড়ে চোখ বরাবর তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। বৃষ্টির হাতটা ধরে দাঁড় করিয়ে পাগলের মতো জড়িয়ে ধরে রাত। চোখের পানি অঝরে ঝরছে, যাকে বলে সুখের কান্না। রাতের জড়িয়ে ধরা দেখে উত্তর পেয়ে গেল বৃষ্টি। সেও জড়িয়ে ধরে আছে রাতকে। কিছুক্ষণ ওভাবেই থাকে দুজন। বৃষ্টিকে বুক থেকে সরিয়ে কপালে আলতো করে একটা চুমু একে দেয় রাত। করুণ কণ্ঠে বলে উঠে রাত, কখনো ছেড়ে যেও না এই ভালোবাসাকে, পাগল হয়ে যাব আমি। রাতের দিকে চেয়ে বৃষ্টিও বলে উঠে, কথা দিচ্ছি কখনোই ছেড়ে যাব না, একে অপরের ছায়া হয়ে থাকব সব সময়, একসাথে বাঁচব সারাটা জীবন, প্রয়োজনে মরলে একসাথে মরব দুজন, এই বিচ্ছেদ একমাত্র মৃত্যুতেই হবে। রাত বৃষ্টির মুখটা হাতের আঙুল দিয়ে অফ করে দিয়ে বলে উঠে, এভাবে বলো না বৃষ্টি, ইমোশন নয়, আমি চাই সম্পর্কের শুরু ও শেষটা মধুময় হোক। বৃষ্টি করুণ সুরে বলে উঠে, যদি কেউ আমাকে তোমার কাছ থেকে নিয়ে নিতে চায় তখন? পারবে না, বুকের ভিতরে লুকিয়ে রাখব তোমায়, খুঁজেই পাবে না। রাতের কথায় হেসে দেয় বৃষ্টি, আবার জড়িয়ে ধরে রাতকে। বন্ধুরা এসে সেলিব্রেট করছে তাদের। ভিজতে ভিজতে দুজন একসাথে হেঁটে হেঁটে প্রায় বাড়ি পর্যন্ত চলে এসেছে। আজ এতদূর রাস্তাটাও খুব কম মনে হলো তাদের। বিদায় নিয়ে ভিতরে চলে যাচ্ছে বৃষ্টি। গেট পর্যন্ত গিয়ে আবার ফিরে তাকালো বৃষ্টি। একটা হাসি দিয়ে বলে উঠে, ফোনে কথা হবে। রাত হাতের ইশারায় বলে, বুঝিনি। বৃষ্টির শব্দে কিছু বুঝেনি সে। বৃষ্টি একটা হাসি দিবে কানে আঙুল নিয়ে ইশারায় বুঝিয়ে দেয়, ফোনে কথা হবে। রাতও সম্মতি জানায়। বুকে হাত গুজে নিজের রুমের বারান্দা থেকে সব দেখে যাচ্ছে হৃদ। হৃদ ভালোই বুঝতে পারছে এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা সাজিদ নামক ঘূর্ণিঝড়ের আগাম বার্তা। ঘরে এসে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে রুমে বসে ফোন টিপছে বৃষ্টি। রাতকে ফোন দিতে যাবে তখনই হৃদ দরজার সামনে এসে বলে, আপু আসবো? আয়। হৃদ গিয়ে বসে বৃষ্টির পাশে। হৃদের মাঝে আজ কোনো চঞ্চলতা দেখছে না বৃষ্টি। হৃদ দুই টাইমে এমন থাকে, কোনো বিষয়ে সিরিয়াস থাকলে আর কোনো আকাম করে এলে। বৃষ্টি ফোনের দিকে তাকিয়ে বসে উঠে, আজ কি আকাম করলি আবার? না। বৃষ্টি এবার বরাবর হৃদের দিকে তাকায়। তাহলে এমন চুপচাপ কেন? আপু একটু বেশি হয়ে যাচ্ছে না? কি ব্যাপারে? রাত ভাইয়াকে নিয়ে বলছি আমি। তুই কিভাবে জানলি রাতের কথা? একটা তাচ্ছল্যের হাসি দেয় হৃদ। আমি কি করে জানলাম? হাসালি আপু। আমি তোর ভাই, আর আমার বোনের ব্যাপারে আমি খোঁজ খবর রাখব না? আমার বোনটার কোনো বিপদ হচ্ছে কিনা, ভুল মানুষের সাথে চলছে কিনা? আর দিন আগে যে ঘুরতে গিয়েছিলি, কোথায় গিয়েছিলি, কোথায় থেকেছিলি সবই আমি জানি। আর এটাও জানি দিন তুই রাত ভাইয়ার সাথেই ছিলি। তুই কি আমায় ভুল বুঝছিস হৃদ? না আপু, আমি জানি আমার বোনটা আর যাই করুক ফ্যামিলির সম্মান নষ্ট হবে এমন কোনো কাজ সে করবে না। খুব বড় হয়ে গেছে আমার ভাইটা। দিন পর কলেজে ভর্তি হব, এখনো কি বাচ্চা মনে হচ্ছে? তুই আমার কাছে সব সময়ই বাচ্চা। তাই তো আমাকে এত জ্বালানোর পরও তোকে ক্ষমা করে দিই। আর তুই রাতকে চিনিস কিভাবে? আমি তো তোকে তার নাম ও তার সম্পর্কে কিছুই বলিনি। যেদিন তোর আর রাত ভাইয়াকে নিয়ে আমার প্রথম সন্দেহ হয়েছিল ঠিক সেদিন আমি রাত ভাইয়ার ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছি। ছেলেটা ভালো, পূর্বে কোনো মেয়ে ঘটিত ব্যাপারে জড়িত ছিল না। শান্ত স্বভাবের ভদ্র একটা ছেলে রাত ভাইয়া।
আমার পক্ষ থেকে পুরোপুরি মেনে নিলাম। কিন্তু 3 বছর পূর্বের কাহিনীটা কি তোকে আবার নতুন করে মনে করিয়ে দিতে হবে? আমার সব মনে আছে হৃদ। তোর হাতটা ধরেছিল বলে সেই পিন্টু ভাইয়াকে সাজিদ ভাইয়া কি করেছিল? যদি সাজিদ ভাইয়া রাত ভাইয়ার সাথেও এমন কিছু করে বসে, পেয়েছেটা কি ওই সাজিদ? সব সময় যাই বলবে তাই করব। সে যা চাইবে তাই হবে। ওর প্রতি বিরক্ত হয়ে গেছি আমি। টেনশন নিস না আপু, আমি সব সময় তোর সাথে আছি। আমার বোনটা লাইফে সুখী হোক এটাই আমি চাই। আর আমি সব সময় ফানি মুডে থাকি তার অর্থ এই নয় যে আমি এসব আবেগের বসে বলছি। যখন আমি ফাজলামির মুডে থাকি তখন আমি ফাজিল, আর যখন সিরিয়াস হয়ে যাই তখন আমি পুরোপুরিভাবেই সিরিয়াস। তোর সুখের জীবনে যদি কেউ বাধা হতে আসে, যদি করো জন্য তোর মনে একটু খানি আঘাত লাগে, তবে সেটা সাজিদ হোক আর অন্য কেউ হোক, সে আমার আসল রূপটা দেখতে পাবে। এখনো ছোট বলে সব না বুঝার ভান করে পড়ে আছি। সময়ের সৎ ব্যবহারটা সকলে দেখতে পাবে। সিরিয়াস মুড নিয়ে রুম থেকে হন হন করে বেরিয়ে গেল হৃদ। বৃষ্টি ফোন দিল রাতকে। কি করো? এই তো বৃষ্টি শেষ, তাই ছাদে একটু হাঁটাহাঁটি করছি। তুমি? আমি শুয়ে আছি। বাহরে এত অলস হলে আমার বাচ্চা কাচ্চাগুলো সামলাবে কি করে? রাতের কথা একটু বিষম খেল বৃষ্টি। লজ্জায় কিছু বলছে না সে। রাত আবার বলে উঠে, কি হলো, বাচ্চার কথা শুনে চুপ হয়ে গেলে যে? তা না, কিন্তু এভাবে বলো না, আমার লজ্জা লাগে। এখন থেকে আমার সব কথাই লজ্জা পাওয়ার মতোই হবে। লজ্জা পাওয়ার মুহূর্তটায় বারবার দেখতে চাই তোমায়। আর লজ্জাই তো নারীর অলংকার। আজ রাত তাড়াতাড়ি বাড়ি আসায়ও লাফিয়ে উঠল পলি চৌধুরী। তার ধারণা নিশ্চয়ই আজ কোনো আকাম করে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে রাত। ইদানিং রাতের সাথে ভালো যাচ্ছে না পলি চৌধুরীর। এই নিয়ে অতিষ্ঠ হয়ে পড়ল রুদ্র চৌধুরী। যেই ছেলের খুশির জন্য সব মেনে নিচ্ছে সে, আর সেই ছেলের সাথে পলির এমন দুর্ব্যবহার। সব ভেবে চিনতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাল রুদ্র চৌধুরী। পলির সাথে ডিভোর্সের সিদ্ধান্ত নিল সে। ডিভোর্সের কথা শুনে রুদ্র চৌধুরীর হাতে পায়ে ধরলেও সে তার সিদ্ধান্তেই অটল থাকল। কারণ এর আগেও বহুবার সতর্ক করেছে পলিকে। সে ভালোই বুঝতে পেরেছে পলির স্বভাব চরিত্র কুকুরের লেজের মতোই 12 মাস তেল মাখলেও যেটা কখনো সোজা হবে না। পলির সাথে ডিভোর্সের পর রাতের সাথে আবার ভালো সম্পর্ক গড়ে উঠেছে রুদ্র চৌধুরীর। সুখে থাকার জন্য এক চাইতে বেশি কিছুর প্রয়োজন মনে করছে না সে। এভাবেই কাটছে সময়। হৃদের খুনসুটি প্রেম, রাত বৃষ্টির গভীর প্রেম। ভালোই চলছে সব। পার হয়ে গেল 1 বছর। হৃদ এখন কলেজের স্টুডেন্ট। রাত ও বৃষ্টি এখন 2য় বর্ষের মাঝামাঝি। ওদিকে সাজিদের পড়াশোনাও প্রায় শেষ। হয়তো খুব শীঘ্র ফিরছে দেশে। ফল কাটতে গিয়ে হাতে ছুরি বসে যায় বৃষ্টির মা নয়নতারা বেগমের। বেশি কেটে যাওয়ায় রক্ত বন্ধ করতে কষ্ট হচ্ছে। একসময় রক্ত বন্ধ হলেও অজ্ঞান হয়ে যায় নয়নতারা বেগম। রাত হওয়ায় সব মিলিয়ে একটা হ্যানতেন অবস্থা। হৃদ ও তার বাবা মিলে হসপিটালে নিয়ে যায় তাকে। বৃষ্টি বাসায়ই ছিল। তার বাবা নাজিম সাহেব কয়েকজন ছেলে রেখে যায় তাকে পাহারা দেওয়ার জন্য। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাথে চমকাচ্ছে বিদ্যুৎ। ঘরে একা একা ভীষণ ভয় করছে বৃষ্টির। সবচেয়ে বেশি ভয় হচ্ছে তার বাড়িতে পাহারা দেওয়া ছেলেগুলোর উপর। বাইরের লোক আর যাই হোক বিশ্বাস করাটা মুশকিল। তার উপর আবার এই বৃষ্টির রাত, আরও সে পুরো ঘরে একা। রাতকে ফোন দিল বৃষ্টি। আমার ভীষণ ভয় হচ্ছে রাত।
কেন, কিছু হয়েছে? বৃষ্টি সব খুলে বলল রাতকে। রাত ঠান্ডা মাথায় বলে উঠল, রাতে খেয়েছ? হুম। তাহলে নির্ভয় ঘুমিয়ে পড়ো। কিচ্ছু হবে না, এগুলো তোমার মনের ভয়। ফোনটা অফ হয়ে যায় বৃষ্টির। চার্জ শেষ। এবার ভয়টা আরও বেড়ে যায় তার। ভেবেছিল রাতের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পার করে দিতে পারবে সে। এখন তাও শেষ। কিছুক্ষণ পর বারান্দায় কারো ছায়া ভালোভাবেই দেখতে পেল সে। বিদ্যুৎ চমকানোর আলোয় কেউ একজন বারান্দায় হাঁটাহাঁটি করছে। রাতের সাথে কথা বলার আগেও হালকা পাতলা দেখেছে, কিন্তু তা মনের ভুল ভেবে নিয়েছে সে। কিন্তু এখন ভয়টা পুরোপুরি ঢুকে গেল তার মনের মাঝে। কম্বল মুড়িয়ে শুয়ে থাকল সে। কিছুক্ষণ পর এবার স্পষ্ট দেখতে পেল তাকে। কেউ একজন দাঁড়িয়ে আছে বারান্দায়। এবার ভীতু পায় বারান্দায় যেতেই চোখ কপালে উঠে যায় বৃষ্টির। রাত দাঁড়িয়ে আছে বারান্দায়। কাক ভেজা হয়ে আছে সে। তার মানে রাতের সাথে কথা বলার আগেও রাত এখানে ছিল। ভয় ও এমন অবস্থা সামলাতে না পেরে রাতকে গিয়ে জড়িয়ে ধরে বৃষ্টি। তুমি এসেছ, অথচ আমাকে তখন ফোনে বলনি কেন? ভাবলাম তুমি ঘুমাবে আর আমি এখান থেকেই পাহারা দিয়ে যাব। তোমায় ভয় পেলে তো দারুণ লাগে। হুহ, আমি ওসব ভয় টয় পাই না। বৃষ্টি চৌধুরী এত ভীতু না। মির্জা থেকে চৌধুরী হয়ে গেলে কখন? বাহরে মেয়েদের কি সবসময় এক পরিচয় থাকে? নিজস্ব কোনো পরিচয় থাকে না মেয়েদের। যখন তোমার বউ হয়ে তোমার বাড়ি যাব তখন তো সবাই তোমার পরিচয়েই সবাই আমায় চিনবে। রাত চৌধুরী, বৃষ্টি চৌধুরী। সিম্পল। আর যাই বলো, তুমি কিন্তু এখনো ভয়ের মধ্যেই আছে। হুহ, একবার বললাম না, ওসব ভয় টয় এই বৃষ্টি চৌধুরী কেয়ার করে না। একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলতে বলতে রুমে ঢুকে গেল বৃষ্টি। পুনরায় পেছনে ফিরতেই রাতকে আর দেখতে পেল না, বৃষ্টি বারান্দায়ও নেই। ভয় এবার আরও বেড়ে গেল বৃষ্টির। কার সাথে কথা বলল এতক্ষণ? ভূত নয়তো আবার? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বৃষ্টির। হঠাৎ পেছনে ফিরতেই রাতের সাথে ধাক্কা খেল সে। শুধু শুধু ভয় দেখাও কেন? রাত একটু হেসে উঠে বলে, হায়রে সাহসীরে, সাজিদ আসছে আর কয়েকদিন পর। মায়ের মুখে এমন একটা কথা শুনে ভয়ে আঁতকে উঠে বৃষ্টি। তবুও কিছু বলল না সে। আর যাই হোক, রাতের সাথে আগের মতো মিশতে পারবে না সে, এটা ভালোই বুঝতে পারছে বৃষ্টি। রাতকে ফোন দিয়ে একটা অনুরোধ করে বৃষ্টি, প্লিজ রাত, এই কয়দিন আমি তোমার পাশে থাকতে চাই। কোথাও নিয়ে চলো আমাকে। তোমার সাথে দূরত্ব বেড়ে গেলেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। প্লিজ কয়েকদিনের জন্য এমন জায়গায় নিয়ে চলো যেখানে শুধু তুমি আর আমি থাকব। রাত ঠান্ডা মাথায় বলে উঠে, কখন যাবে? এই একদিনের ভিতরেই নিয়ে চলো। একই কলেজে ভর্তি হল হৃদ ও শুভ্রতা। এখন আর ফাঁকি দিয়ে দেখতে যেতে হয় না শুভ্রতাকে। তার পাশেই থাকে এখন। ক্যান্টিনে বসে আছে হৃদ। সামিও এসে বসে তার পাশে। দোস্ত, একটা খবর শুনলি? হৃদ আর চোখে তাকায় সামির দিলে। কি খবর? তোর গার্লফ্রেন্ড শুভ্রতার কথা। কিছুক্ষণ আগেই তো কথা হয়েছে আমার সাথে, এখন আবার কি আকাম করল? আরে আকাম করেনি, শুভ্রতাকে আজ রাজীব প্রপোজ করেছে। সামির কথা শুনে এক পায়ে দাঁড়িয়ে যায় হৃদ, যেন কেউ তার হৃদপিণ্ডে আঘাত করেছে। সামি বলে উঠে, আরে রেগে যাচ্ছিস কেন? শুভ্রতা বলে দিয়েছে ওর বয়ফ্রেন্ড আছে। হৃদ আরও উত্তেজিত হয়ে বলে উঠে, চল আমার সাথে। কোথায়? ওই সালার কলিজাটা কত বড় দেখে আসি। আমার কলিজায় হাত দেওয়ার সাহস হয় কি করে ওর মতো ছেলের? থাক, বাদ দে এসব।
বাদ দে মানে চল ওকে সীমিত আকারে একটা শিক্ষা দিয়ে আসি। এখন আবার কি করবি তুই? ওই সালার পক্ষীরে আজ নিজ হাতে জবাই দেব। এই দাঁড়া, রাজীবের তো কোনো গার্লফ্রেন্ড নাই, পক্ষী কাকে বলছস তুই? আরে ধুর, গার্লফ্রেন্ড না, পক্ষী হচ্ছে ওর বংশের প্রদীপ জ্বালানোর লাইটার। টু বি কন্টিনিউ।